সামনে ইলেকশন আপনারা জানেন। সেই ইলেকশনে ওনারা নিজেদের যারা এক্সিস্টিং মেম্বার আছে নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য বা তাদের এই দীর্ঘ 8 বছর ধরে করে আসা দুর্নীতি জানি বাইরে না বেরিয়ে আসে, কিন্তু তাদের দুর্নীতি এতটাই পচনশীল হয়ে গেছে বা এতটাই দুর্গন্ধ বেরিয়ে গেছে, পশ্চিমবাংলার সমস্ত অ্যাডভোকেটের নাকে সেই গন্ধ সেই 19 সালের হাওড়া কোর্টের আন্দোলনের পর থেকে অলরেডি পৌঁছে গেছে। তারা জানেন যে কোনো রকমভাবে ওই পচা শরীর নিয়ে আর বেশি দূর এগোনো যাবে না। তবু এরা লাস্ট চেষ্টা করছে যে পশ্চিমবাংলার অ্যাডভোকেটদের বোকা বানিয়ে, যেটা ওনারা নিজেরাই ভুল করছেন, যে এনারা অ্যাডভোকেটদের প্রতিনিধি হিসেবে জিতেছেন, কোনো অন্য সামাজিক অন্য শ্রেণীর প্রতিনিধি এরা নয়। অ্যাডভোকেটরা, প্রতিটা অ্যাডভোকেট প্রচণ্ডভাবে বুদ্ধিমান এবং পড়াশোনা জানা একটা শ্রেণী। তাই তারা যখন সামাজিক অধিকার অন্য লোকেরটা বুঝে নিতে পারে বা কোর্টের থেকে বুঝে আনে, তখন নিজেদের অধিকারও এরা বুঝে নেবে, এটা এনারা ভালো করে জানেন। তাই জন্য অ্যাডভোকেটদের অন্ধকারে রেখে বেশ কিছু বেআইনি নিয়ম চাপিয়ে দিয়ে এরা নিজেদের এই দুষ্কর্মগুলো চাপার জন্য বাইরে থেকে নতুন করে জানি কেউ মানে কন্টেস্ট না করতে পারে বা ইলেকশনে অংশগ্রহণ না করতে পারে, এই কন্টেস্টিং যে মেম্বার যারা রয়েছে, এক্সিস্টিং মেম্বার রয়েছে, তারা আর কি ওই কোলাকুলি করে সবাই মিলে, মানে সব দল এখানে এক, মানে সব শিয়ালের এক রায়ের মতন সব দল এখানে এক হয়ে যে বাইরে থেকে কারুকে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে এদের কাছে একদম বেআবরু হয়ে যাবে আমাদের নির্লজ্জপনাটা। এরই মানে 8 বছর ধরে যে দুর্নীতি, প্রমাণ দুর্নীতি, আপনাদের কটা বলবো। আমি দুর্নীতির একটা লিস্ট করার চেষ্টা করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার খাতা শেষ হয়ে গেছে, পেনের কালি শেষ হয়ে গেছে, লাস্টে আমি লেখা বন্ধ করে দিয়েছি। ভাবলাম এই কটা মানে বলি, অ্যাডভোকেটরা জানে, তবু আরেকবার আমরা মনে করিয়ে নিই এদের ভোট দেওয়ার আগে যে এরা আমাদের বিপক্ষে কী কী করেছে, নিজেদের ভালোর জন্য বা নিজেদের সুবিধার্থে কী কী করেছে। প্রথম আমি একটা পয়েন্ট তুলি, আপনারা অনেকেই জানেন আমাদের সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের একটা গেস্ট হাউস রয়েছে। এই গেস্ট হাউসটা কেন বানানো হয়েছে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অ্যাডভোকেটরা আসবেন, তাদের ধরুন ট্রিটমেন্টের, ফ্যামিলির লোকেদের ট্রিটমেন্ট বা কারোর ছেলেমেয়ের পড়াশোনা বা কোনো পরীক্ষা এক্সামিন, তারা কলকাতায় থাকতে হবে, সেই ক্ষেত্রে কিছু পরিমাণ ওখানে চার্জের ব্যাপার রয়েছে, ওই চার্জ দিয়ে ওখানে জানি ওনারা স্টে করতে পারেন অ্যাডভোকেটদের সুবিধার্থে। কিন্তু আজ অবধি বার কাউন্সিল কোনো নোটিশ দিয়ে জেলায় জেলায় অ্যাডভোকেটদের কি এটা জানিয়েছে তোমাদের জন্য আমরা একটা গেস্ট হাউস করেছি, তোমাদের প্রয়োজন হলে টাকা খরচা করে হোটেলে থাকার দরকার নেই, এখানে আসো, এটা তোমাদের নিজস্ব বাড়ি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বার কাউন্সিলের দুজন মেম্বার দিনের পর দিন ধরে, একজনের বাড়ি শিলিগুড়ি, একজনের বাড়ি মালদা, তারা বার কাউন্সিলের এক্সিস্টিং মেম্বার, মিস্টার সরকার আর মিস্টার বোস। আমি নামগুলো ইচ্ছে করে বলছি না, আমার বলতে লজ্জা লাগে, কারণ ওনারা তো আমাদেরই প্রতিনিধি। তারা ফ্যামিলি নিয়ে ওখানে বছরের পর বছর ধরে থেকে যাচ্ছে। আমার একটাই প্রশ্ন বার কাউন্সিলের কাছে, এই ইলেকশনের আগে আপনারা এদের যে থাকতে দিয়েছেন এতদিন ধরে, এনারা কি আপনাদের 1 পয়সা ভাড়া দিয়েছে, যেটা অ্যাডভোকেটদের ডিপ্রাইভ করে থাকতে দিচ্ছেন? সেই হিসাব অবশ্যই অ্যাডভোকেটদের জানান যে এই দুজন মিস্টার সরকার আর বোস এত টাকার বিনিময়ে ফ্যামিলি নিয়ে এত বছর ধরে আছে, এটা অ্যাডভোকেটরা জানতে চাইছে আপনাদের কাছে। তারপরে আপনাদের একটা কথা বলি, 17 থেকে 25 অবধি যে অডিট রিপোর্ট, বছরে বছরে অডিট রিপোর্ট অ্যাডভোকেটদের জানাতে হবে, কারণ এই অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড যেটা অ্যাডভোকেটদের জন্য তৈরি, এবং আমরা বছরে বছরে টাকা দিই প্র্যাকটিসিং অ্যাডভোকেটরা নিজেদের সুবিধা পাওয়ার জন্য। এছাড়া এনরোলমেন্টের সময় এনারা টাকা গ্রহণ করে এবং বিভিন্ন অ্যাডভোকেটদের থেকে খাতের টাকা যে নেয়, এরা কোন খাতে খরচা করছে অ্যাডভোকেটদের টাকা, তার কোনো অডিট রিপোর্ট এরা আমাদের অ্যাডভোকেটদের জানিয়েছে। তাই আমি দাবি রাখছি এই ইলেকশনের আগে নিজেদের আবার পুনরায় নির্বাচনের যখন দাবি নিয়ে বা চাহিদা নিয়ে আপনারা আসবেন, অডিট রিপোর্টটা একটু বগলে করে নিয়ে আসবেন যে তোমাদের জন্য এই খাতে আমরা এই টাকাগুলো খরচা করেছি। এছাড়া আমি আপনাদের একটা কথা বলি, বার কাউন্সিলের সমস্ত প্রতিনিধিদের মিটিং অ্যাটেন্ড করার জন্য আমি জানতাম যে আগে এদের রেমুনারেশন ঠিক করা ছিল 1200 টাকা করে, সেটা বর্তমানে করা হয়েছে 5000 টাকা করে পার মিটিং অ্যাটেন্ডের জন্য। সেই ক্ষেত্রে পশ্চিমবাংলার অ্যাডভোকেটদের, জেলায় জেলায় অ্যাডভোকেটদের আর্থিক যে অসুবিধা বা সামাজিক পরিস্থিতি, আপনাদের কি লজ্জা করছে না? পার মিটিং অ্যাটেন্ড করে আপনারা 5000 টাকা করে প্রতিজন নিচ্ছেন, আর 5000 টাকা করে নিলে মাসে কটা মিটিং অ্যাটেন্ড করেছেন? এই 8 বছরের টোটাল কটা মিটিং অ্যাটেন্ড করেছেন? এই 25 জনের নামে এই মিটিংয়ের নামে কত টাকা অ্যালোটেড হয়েছে?
এই হিসাবটাও কিন্তু বগলে করে আমাদের কাছে নিয়ে আসবেন ভোট চাওয়ার আগে। এছাড়া আমি আপনাদের আরেকটা কথা বলতে পারি, আমাদের কিছু বছর আগে সিওপি প্রদান করা হবে। কারণ কি, মাঝে খুব উঠেছিল, আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছিল যে জাল ডাক্তার ধরা পড়ছে, ডিসপেন্সারি থেকে পালিয়ে যাচ্ছে, জোর করে গিয়ে রিপোর্টাররা কলার চেপে ধরছে। সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিসিং অ্যাডভোকেটের মধ্যেও যদি খোঁজা যায় এরকম কলার চেপে ধরা রতি মহারথী রয়েছে, যাদের কলার চেপে ধরা যায় তারা নিজেরাও জানে তাদের কোনো রকম মানে এনরোলমেন্ট নেই, তারা ভুয়ো অ্যাডভোকেট এবং ভুয়োভাবে প্র্যাকটিস করছেন। সেই সময় যখন আমাদের মধ্যে থেকে দাবি উঠেছিল, বার কাউন্সিল বলল তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা যে প্র্যাকটিসিং অ্যাডভোকেট এবং কোর্টে প্র্যাকটিস করছো, তোমাদের 10টা করে ভোকালতনামার কপি বা ইনফরমেশন স্লিপ আমাদের কাছে জমা করো যে তোমরা কন্ডাক্টিং অ্যাডভোকেট, এবং 300 টাকা করে জমা দাও। আমরা প্রত্যেকে সেই টাকা জমা করলাম এবং তার রিসিটও ওনারা দিয়েছিলেন। যারা টাকা দিতে রেডি করেছিল তাদের থেকে 400 টাকা জরিমানা করা হলো। তারপরেও এত বছর কেটে যাওয়ার পরে ওই সিওপি হাওয়ায় উড়ে গেছে। ওই টাকাগুলো কোথায় গেল, সেই নথিগুলো কোথায় গেল, ওই নথিগুলো দিয়ে মিথ্যা সিম কার্ড তুলে অন্য দেশের কোনো জঙ্গিদের হাতে পাঠিয়ে দিল কি না, তাও কিন্তু আমরা জানতে পারলাম না। বার কাউন্সিলকে অবশ্যই এর উত্তর কিন্তু দিতে হবে যে আমাদের ওই ডকুমেন্টসগুলো নিয়ে ওনারা কী করেছেন, বা আমাদের এই অর্থগুলো ওনারা কোন খাতে ব্যবহার করেছেন। এছাড়া আমার আরেকটি কথা বলার, যে আপনারা তো বার কাউন্সিলের প্রতিনিধি হয়েছেন অ্যাডভোকেটদের অ্যাডভোকেসিটাকে রক্ষা করার জন্য, সমাজের চোখে অ্যাডভোকেটদের মান যাতে বাড়ে সেইটাকে রক্ষা করার জন্য। এইটা তো আপনারা মনে হচ্ছে একটা খেলায় নেমে গেছেন। আমরা যখন প্র্যাকটিস শুরু করি তখনও আমরা দেখেছিলাম বিভিন্ন স্তরে সামাজিক ব্যবস্থায় অ্যাডভোকেটদের একটা গুরুত্ব ছিল। এটা ঠিক জানি আপনারা এনারা ইচ্ছা করে কোনো প্রশাসনিক কর্তা বা রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে যে অ্যাডভোকেটদের এই মানে স্বর্ণময় জায়গাটাকে নষ্ট করব কি করে। আমরা পরস্পর দেখেছিলাম, বা ইকোনমিক্সের নিয়মে যে চাহিদা থেকে উৎপাদন বাড়িয়ে দাও, এমনিই সোনা লোহা হয়ে যাবে। এরা ঠিক সেই ব্যাপারটা করেছে যে 2011 থেকে 25 অবধি 55 থেকে 60টা ল কলেজের অ্যাফিলিয়েশন দিয়ে পশ্চিমবাংলায় অ্যাডভোকেটদের পরিমাণ এত বাড়িয়ে দিয়েছে, যাতে করে দেখা যাচ্ছে কেসের থেকে পশ্চিমবাংলায় এখন অ্যাডভোকেটের সংখ্যা মনে হয় বেশি হয়ে গেছে। এইটা করার কারণটা কি, অ্যাডভোকেটদের সঙ্গে এই অন্যায় এই অবিচার করার কারণ কি, এর উত্তরও ওনাদের দিতে হবে। তাছাড়া কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আমাদের এই সাউথ ক্যালকাটার ল কলেজের বিভিন্ন রথী মহারথী যারা বিভিন্ন সময় পেপারে মানে আলোচনায় এসছে, মিস্টার মিশ্র বা তার দল, যারা কি বলে আমাদের চেয়ারম্যানের মানে আত্মীয় স্বজনও কি জেঠু কাকা ভাইপো সম্পর্ক, ঠিক আছে, তাহলে এদের প্রশ্রয় এই চেয়ারম্যান আমাদের কি করে দিচ্ছেন। আমার একটাই বক্তব্য, অশোকদেব মহাশয় ওনার তো বয়স হয়েছে, ঠিক আছে, ওনার তো এখন বোঝা উচিত যে নতুনরা উঠে আসুক, ঠিক আছে, তারা অ্যাডভোকেটদের জন্য দৌড়াদৌড়ি করে কাজ করতে পারবেন। উনি নিজে এখনও একজন বিধায়ক এবং চেয়ারম্যানের পদও উনি অলঙ্কিত করে বসে আছে। ওনার যে শারীরিক অবস্থা, উনি কি সত্যি একসঙ্গে এতগুলো দায়িত্ব সামলাতে পারছেন? কারণ কি, ওনার কর্মকাণ্ড দেখে বা অ্যাডভোকেটদের জন্য উনি যা যা পদক্ষেপ নিয়েছেন সেটা সত্যিই কি অ্যাডভোকেটদের পরিপন্থী হিসাবে কাজে লাগছে? কারণ উনি এই ইলেকশন পারপাসে একটা কমিটি গঠন করেছে, সেই কমিটির মাথা হচ্ছেন কমিটির মাথা উনি করেছেন কি নাম, হ্যাঁ, মিস্টার ঘটককে। উনি আমাদের বার কাউন্সিলের একজন মেম্বার। এই 7 জনের কমিটির মধ্যে 4 জন টিএমসি, 2 জন বিজেপি, 1 জন সিপিএম, ঠিক আছে। তারা মানে আমরা তো টিএমসির সমস্ত রকম দোষী সব জায়গায় দেখি, বা টিএমসি বিভিন্ন রকম ভুলভ্রান্তি করছে বলেই আমাদের অ্যাডভোকেট সেক্টর বা হাইকোর্টের কর্মচারী সেক্টর তারা পরিবর্তন আনছে। কিন্তু যে প্রতিনিধিরা বাইরে এসে বলছে আমরা তৃণমূল নই, আমরা এর ঘোর বিরোধী, এদের এই দুর্নীতি এদের এই অপকর্মের আমরা বিরোধিতা করছি, তাহলে এটা কি শুধুমাত্র অ্যাডভোকেটদের বোকা বানানোর জন্য বলছে? ওখানে কি সবাই মানে এক জায়গায় মিলেমিশে এক হয়ে গেছে? এনারা কি করে এদের যে বার কাউন্সিলের মানে একটা বেআইনি নিয়মে ইলেকশন কন্ডাক্ট করার চেষ্টা করছে, এরা কেন এর প্রতিবাদ করছে না?
যারা নিজেদের অন্য দলের প্রতিনিধি হিসাবে বাইরে এসে অ্যাডভোকেটদের কাছে বলছে। কারণ কি, আপনারা দেখতে চাইলে আমি দেখিয়ে দিতে পারি, মানে যারা বলছে যে এরা বিজেপির সমর্থিত আমার প্রতিনিধি হিসাবে বার কাউন্সিলে আগেরবার জিতেছিল, তাদের এই যে অ্যাডভোকেটদের লিস্ট মিলছে না, অ্যাডভোকেটদের ঠিক মতো নাম নেই, কতজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট তার সংখ্যা এরা বলতে পারছে না, কোনো রকম হিসাব এদের কাছে নেই। তারপরেও এরা এই দিকে নজর না দিয়ে, অ্যাডভোকেটদের পাশে না দাঁড়িয়ে, অ্যাডভোকেটদের এই নির্দিষ্ট নিয়মাবলীতে ইলেকশন প্রসিডিংস হচ্ছে না এইগুলোতে গুরুত্ব না দিয়ে নিজেদের প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। মানে শুধুমাত্র ওই নাম্বারটা না দিয়ে ওনারা বলছে এখনও হয়নি, নাম্বারটা আমরা পরে দিয়ে দেবো, কিন্তু আমাকে ফার্স্ট প্রেফারেন্স ভোটটা দিও। মানে এদের কি সাধারণভাবেও একটু লজ্জা হচ্ছে না যে অ্যাডভোকেটরা আমাদের জিতিয়েছিল বা আমাদের ওপর অনেকটা দায়িত্ব দিয়েছিল বা বিশ্বাস রেখেছিল, আমরা তাদের সঙ্গে এই তঞ্চকতা কী করে করলাম? তাছাড়া আমি আর একটা কথা বলতে চাই যে আমাদের অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড, যেটা একটা ট্রাস্ট বোর্ডের আন্ডারে গঠিত হয়েছিল 1991 সালে, সেটা 2012 সালে অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশন অ্যাডভোকেটদের না জানিয়ে এই বার কাউন্সিল কী বেসিসে করলো, এবং অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশনের টোটাল অর্থটাই চলে যাবে হচ্ছে আমাদের রাজ্য সরকারের হাতে। রাজ্য সরকার তার বদলে অ্যাডভোকেটদের কিছু কিছু সুবিধা দেবে। কি সুবিধা দেবে? ম্যারেজ লোন, হাউস লোন, কার পারচেজ লোন, ইন্স্যুরেন্স, এইগুলো কোনোটাই কিন্তু পশ্চিমবাংলার অ্যাডভোকেটরা পাচ্ছে না। কিন্তু এই যে কমিটি তৈরি হয়েছে, তার যে চেয়ারম্যান হিসাবে কারুকে বসানো হয়েছে এবং তাদের বেশ কিছু মেম্বার রয়েছে, তারা মাসে মাসে স্যালারি উইথড্র করছে। মিস্টার চ্যাটার্জি হচ্ছেন এই কমিটির চেয়ারম্যান, সে 70 থেকে 75 হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে উইথড্র করে। যদি অডিট রিপোর্ট ঠিক মতন আমাদের সামনে পেশ করা হয় তাহলে বোঝা যাবে যে এই অ্যাডভোকেটদের টাকা কিভাবে নষ্ট করা হচ্ছে। তাই জন্য আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে এই বার কাউন্সিল ইলেকশন হওয়ার আগে অ্যাডভোকেটদের স্বার্থে বার কাউন্সিলের প্রতিনিধিদের নির্দিষ্ট অ্যাডভোকেটদের তালিকা এবং একটি সুনির্দিষ্ট নিয়ম মেনেই বার কাউন্সিলের ইলেকশন কন্ডাক্ট করতে হবে। শুধুমাত্র নিজেদের চেয়ার বাঁচিয়ে রাখার জন্য অ্যাডভোকেটদের সঙ্গে অন্যায় হতে দেওয়া যাবে না। তাই জন্য যদি আমাদের আইনি লড়াই লড়তে হয়, তাই জন্য যদি আমাদের আইনি পথে যেতে হয়, আমরা যেতে বাধ্য হব। তাই পশ্চিমবাংলার সমস্ত অ্যাডভোকেটের কাছে একটাই দাবি, এবং আমাদের আসুন, ওরা 24 জন যেমন একসঙ্গে নিজেদের স্বার্থে কোলাকুলি করে রয়েছে, আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, আমরা কি এবছর ওদের বোকা বানিয়ে দিতে পারি না? 50 আর 60 হাজার অ্যাডভোকেট একসঙ্গে কোলাকুলি করে ওদের বুঝিয়ে দিতে পারি না? তোমাদের 25 জনের থেকে আমাদের শক্তি অনেক বেশি, তোমরা আমাদের বোকা ভেবো না। তোমাদের 25 জনকে আমরা অনেক ভরসা করে এনেছিলাম, আমাদের ভরসা তোমরা রাখতে পারোনি। তোমাদের 25 জনকে এবছর ছুঁড়ে ফেলে দিতে আমাদের 2 মিনিটও সময় লাগবে না। তাই নতুন করে বার কাউন্সিলের বোর্ড গঠিত হোক, নতুন মুখ নিয়ে, যারা অ্যাডভোকেটদের স্বার্থে, অ্যাডভোকেটদের পক্ষে, এই 25 জনকে বাদ দিয়ে নতুন করে নতুন সূর্য দেখতে পারে।